Mirchi Plus presents Har Him Horror. বনেদি বড়লোক বলতে যা বোঝায় সুরজিৎ বলল ঠিক সেটাই। ব্যারাকপুরে গঙ্গার ধারে পেল্লায় একটা বাড়ি আছে। এছাড়া যতটা পৈতৃক সম্পত্তি বিশ্বাস পরিবারের আছে সেই টাকায় সুরজিতের আরও পরের দুপুরুষ আরাম করে থাকতে পারবে। সুরজিৎ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস নিয়ে পাশ করেছে। গ্র্যাজুয়েশন শেষ করার পর সে ভর্তি হয় বোলপুরের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে। বিভিন্ন রকম মূর্তি নিয়ে তার খুব আগ্রহ। সুরজিতের স্বপ্ন যে তার বাড়িতে সে একটা মূর্তির কালেকশন তৈরি করবে। সুযোগ পেলেই সে কলকাতায় নানা রকম শিল্প প্রদর্শনীতে যায়, আর সেই প্রদর্শনীগুলোতে যে কোনো মূর্তি দেখতে পেলেই উৎসাহ ভরে তা লক্ষ্য করে। আস্তে আস্তে প্রদর্শনীর সঙ্গে সুরজিৎ কলকাতা শহরের অকশন হাউসগুলোতেও যাতায়াত করতে শুরু করে। তার মধ্যে সবকটা যে আইনি সেটা নয়, তবে বেআইনি অকশন হাউসগুলো সুরজিৎকে টানে বেশি। তার কারণ বিদেশ থেকে অনেক তাক লাগিয়ে দেওয়ার মতো জিনিস পাচার হয়ে আসে, যেটা সচরাচর সবার নাগালের বাইরেই থাকে। এই কালো বাজারি অকশন হাউসগুলোই ঢুঁ মারা সুরজিতের একটা নেশার মতো হয়ে দাঁড়িয়েছিল। প্রথম দিকে ও খালি নিলাম হওয়ার সময় বসে দেখত কোন জিনিসটা কে নিয়ে যাচ্ছে। কয়েকদিন পর থেকে সুরজিৎ ওই নিলামে যোগদান করতেও শুরু করে। তবে বাড়িতে কিনে রাখার মতো ভালো কোনো জিনিস তার চোখে পড়ে না। হঠাৎ একদিন ওই অকশন হাউসে ঢুকে সুরজিৎ দেখতে পায় একটা আশ্চর্য জিনিস নিলামে চড়ানো হয়েছে। জিনিসটা একটা ইটের মূর্তি। অনেকগুলো ইট পাশাপাশি রেখে ছেনি আর হাতুড়ি দিয়ে খোদাই করে এই মূর্তিটা তৈরি হয়েছে। মূর্তিটা একটা লোকের, যাকে আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে সে ঘর ছাড়া। দুটো বড় বড় বস্তা আছে তার সঙ্গে। একটার উপর সে মাথা রেখে ঘুমিয়ে আছে, আর আরেকটা সে পাশ বালিশের মতো ব্যবহার করছে। সুরজিৎ মনে মনে ভাবল, এই মূর্তিটা একেবারেই আহামরি না, কিন্তু জানি না কেন আমার এটাকে দেখে অদ্ভুত সুন্দর লাগছে। আর ঠিক সেই সময় সে সিদ্ধান্ত নিয়ে নিল যে সে এই মূর্তিটা কিনবে, যত দাম লাগে লাগুক, কিন্তু এই মূর্তিটা ওর চাই। নিলাম শুরু হলো 50,000 দিয়ে। একজন বলল 60, আরেকজন বলল 70। এরপর সুরজিৎ নিজের হাত তুলে বলল, আমি 90,000 দিতে রাজি। এই শুনে কি যেন ইতস্তত করে উত্তর দিল, 1 লাখ। কিন্তু তারপর সুরজিৎ সরকার যখন প্রায় চিৎকার করে 1.5 লাখ বলল, তখন গোটা ঘরে একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। সরকার পরিবারের ক্ষমতার কাছে বাকি সব কিছু যে ফিকে, সেটা ভালো করেই বোঝা গেল। বড় কোনো প্রতিযোগিতায় ট্রফি জিতে মানুষ যেই হাসিটা হাসে, সুরজিতের মুখেও সেই একই হাসি ছিল। অকশন হাউস থেকে মূর্তিটা একটা কার্ডবোর্ডের বাক্সে ভরে দিল, আর সুরজিৎ সেটা ট্যাক্সি করে বাড়ি নিয়ে এলো। এত টাকা খরচ করে সুরজিৎ একটা ইটের মূর্তি কিনে এনেছে, এটা জানতে পেরে ওর বাবা একটু অসন্তুষ্টই হলেন। সুরজিতের বাবা ছেলেকে বললেন, টাকা আছে বলেই যে খরচ করতে হবে এরকম কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই, আর যদি খরচই করতে হয় ভালো কিছুর পেছনে খরচ কর। সুরজিৎ জবাব দিল, আমি আমার একটা মূর্তির কালেকশন তৈরি করতে চাই বাবা। সেটাও একটা কারণ কলা ভবনে পড়ার সিদ্ধান্ত নেওয়ার পেছনে। পেটে বিদ্যে থাকলে শিল্পের অনেক সাধারণ জিনিসই অসাধারণ বলে মনে হয়, তাই তুমি চট করে এই মূর্তির মর্ম বুঝবে না। ছেলের এই অহেতুক জ্ঞান শুনে ওর বাবা খানিক রেগে গিয়ে বললেন, এত যে পড়াশোনার কথা শোনাচ্ছ, তুমি ক্লাস করো কতদিন? কলেজ বোলপুরে, এদিকে অর্ধেক সময় তো এই বাড়িতেই কাটাও, আর বাকি অর্ধেক প্রদর্শনী আর অকশন হাউসে কেটে যায়। আগে পড়াশোনাটা মন দিয়ে করো, তারপর আমায় পড়াশোনার কথা শোনাবে। সুরজিৎ বুঝতে পারল যে এই তর্কে জেতা অসম্ভব। ওর বাবা কথাগুলো ভুল বলছেন না।
এখন চুপচাপ নিজের ঘরে চলে যাওয়াই ভালো। সুরজিতের ঘরটা বিশাল বড়, তাই ওই লম্বা মূর্তিটা রাখতে কোনো অসুবিধে হলো না। সুরজিৎ ওই মূর্তিটা ওর খাটের ঠিক উল্টো দিকের দেওয়ালে ঠেস দিয়ে রাখল, যাতে ওটা সবসময় ওর চোখের সামনে থাকে। আর সেদিন রাত থেকে সে খুব খারাপ স্বপ্ন দেখতে শুরু করল। কলকাতা শহরের রাস্তায় বহু লোকজন বসে আছে, তাদের দেখেই মনে হচ্ছে যেন কারোর মাথার উপরই ছাদ নেই, এরা কেউ খেতে পাচ্ছে না। কেউ কেউ বলছে, দুমুঠো ভাত দাও বাবু, দুমুঠো ভাত দাও, পায়ে পড়ি, দুমুঠো ভাত দাও বাবু। অন্য আরেকজন চিৎকার করে উঠছে, ভাতের ফ্যান হলেও চলবে, ভাতের ফ্যান হলেও চলবে, তাই খেয়ে নেবো, বাবু দাও না, বাবু দাও না। এর মধ্যে অনেক শিশুও আছে, তাদের মধ্যে অনেকেই মায়ের কোলে মারা যাচ্ছে। আর এই সব কিছুর মধ্যে সুরজিৎ নিজেকে স্পষ্ট দেখতে পাচ্ছে। এই হাহাকারের মধ্যেও সুরজিতের গায়ে দামি কুর্তা আর পাজামা। সুরজিৎকে দেখে কে একজন বলল, ওই দেখো, ওই দেখো বিশ্বনাথ সরকার, বিশ্বনাথ সরকার, উনি কাছে একটা ইটভাটার মালিক। এরপর শ'দুয়েক লোক তাকে ঘিরে ধরল। আর ঠিক এই সময় সুরজিতের ঘুমটা ভেঙে গেল। পরের দিন রাতে সুরজিৎ অন্যরকম একটা স্বপ্ন দেখল, তবে একই ধাঁচের। সে ওই চকচকে কুর্তা আর পাজামাটা পরে ওই রাস্তার লোকগুলোকে চেন দিয়ে সে বাঁধছে আর টানতে টানতে নিয়ে যাচ্ছে কোনো একটা অকশন হাউসে। অকশন হাউসের সামনে এসে সে চিৎকার করে বলছে, নিলামে চড়াও এই গোলামগুলোকে, আর যারা বিক্রি হবে না তাদেরকে মেরে আমার ইট ভাটার নিচে পুঁতে দাও। আবার সুরজিতের ঘুম ভেঙে গেল। তার সারা শরীর ঘামছে। সে একটু জল খাওয়ার জন্য এদিক ওদিক তাকালো এবং প্রায় সঙ্গে সঙ্গে ওই ইটের মূর্তিটার দিকে তার চোখ গেল। আশ্চর্য, ওই মূর্তিটাতে যে লোকটা শুয়েছিল সে আর নেই। প্রথমে সুরজিৎ ভাবল সে ঘুমের ঘোরে ভুল দেখছে। চোখ দুটো ভালো করে রগড়ে সে আবার মূর্তির দিকে তাকালো, কিন্তু কিছুই বদলালো না। মূর্তিটা আর মূর্তি নেই, খালি কয়েকটা ইট পাশাপাশি রাখা আছে। হঠাৎ সুরজিৎ একটা গলা শুনতে পেল। একজন বলল, এই বিশ্বনাথ সরকার, আমার ভাই বোনদের মেরে তোর ইট ভাটায় পুঁতে দেওয়ার বদলা আমি নিতে এসেছি। সুরজিৎ ভীষণ ঘাবড়ে গিয়ে উত্তর দিল, কিন্তু 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 আমি তো বিশ্বনাথ সরকার নই। হ্যাঁ আমি জানি, তুই ওর বংশধর, তাই আজ তোকে মরতে হবে। আর কয়েকদিনের মধ্যে এই বাড়ির সবাইকে আমি মেরে ফেলবো। সুরজিৎ আর কিছু বলার সুযোগ পেল না। তার আগেই সে বুঝতে পারল যে তাঁর বুকে একটা ছুরি আমূল গেঁথে গেছে। সুরজিৎ বিছানায় লুটিয়ে পড়ল। তার বুক থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে। বুঝতে পারল সে আর বেশিক্ষণ বেঁচে থাকবে না। চোখ দুটো পুরোপুরি বন্ধ হওয়ার আগে সুরজিৎ ওই আবছা দৃষ্টিতে দেখল যে তাকে খুন করল সে আবার ওই ইটের বিছানার ওপর শুয়ে পড়েছে। আর ঠিক তার পর মুহূর্তেই ইটের মূর্তিতে পরিণত হয়ে গেছে, যেমনটা আগে ছিল। হারহিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।